কিছু পাগল করে দেওয়ার মতন ট্রান্সফার করতে চলেছে মোহনবাগান, পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও। আজকে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব, স্পেশালি ট্রান্সফার আপডেটস তো থাকছেই, বাট এছাড়াও কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেটসও তোমাদের জন্য রয়েছে। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো পুরোপুরি আপডেট থাকার জন্য। বাট শুরু করবো ফার্স্টেই আমরা মোহনবাগানের আপডেটস নিয়ে। তো দেখো, মোহনবাগানের এই মুহূর্তে সেরকম বড় কোনো খবর বেরিয়ে আসছে না, এটা ফ্যাক্ট। এখন এই মুহূর্তে প্রত্যেকেই ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা করছে, নানান রকম নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, কারণ এই মুহূর্তে ইস্টবেঙ্গল অ্যাকর্ডিং টু দ্য মিডিয়া ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ ক্লাব রাইট নাও, বাট দ্যাট ইজ নট দ্য কেস। মোহনবাগান ইকুয়ালি যথেষ্ট রকম অ্যাক্টিভ, এবং প্রত্যেকটা ট্রান্সফার উইন্ডোতেই এরকম একটা পিরিয়ড যায় যেখানে মোহনবাগান পুরো সাইলেন্ট হয়ে যায়। একেবারে ব্যাক এন্ডে চুপি চুপি তারা কিন্তু বেশ ভালো কয়েকটা ডিল ক্র্যাক করে এবং আলটিমেটলি সমর্থকদের সামনে সেটা তুলে ধরে। তো ন্যাচারালি সমর্থকরা অনেকেই এখন মোহনবাগানের দিক থেকে কোয়েশ্চেন করছে যে মোহনবাগান কি প্ল্যান করছে, কাদের তারা সই করছে, বিদেশি কারা আসছেন, একটু কিছু বলো। তো দেখো, এই মুহূর্তে বিদেশি নিয়ে বা ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে নিয়েও মোহনবাগান দলটা কিন্তু পুরোপুরি সর্টেড। তো এরকমটা নয় যে তোমরা প্রত্যেক দিন ট্রান্সফার আপডেট পাবে মোহনবাগান নিয়ে, বিকজ দলটায় সেরকম হিউজ চেঞ্জেসই হচ্ছে না। আলটিমেটলি দেখা যাবে দলে হয়তো 4 থেকে 5টা ম্যাক্স টু ম্যাক্স নতুন প্লেয়ার আসবে। তো যদি সেটা কেস হয়, তাহলে কেনই মোহনবাগান এত তাড়াহুড়ো করবে যেখানে উইন্ডো শুরু হচ্ছে প্রায় এখনো 1 মাস দেরিতে? এবং অনেকেই প্রশ্ন করছে ন্যাশনাল ব্যান নিয়ে। তাহলে ন্যাশনাল ব্যান নিয়ে আমি এই জন্যই ভিডিও করিনি, বিকজ দ্যাট ইজ নট দ্যাট সিরিয়াস। এটাকে যতটা সিরিয়াস ভাবে আনা হচ্ছে বা দেখানো হচ্ছে, এটা আগেও বহু ফ্যান ফোরাম থেকে বহু মিডিয়া চ্যানেল খুবই ক্লিয়ারলি বলে দিয়েছে যে ট্রান্সফার ব্যান নিয়ে বা ন্যাশনাল ব্যান নিয়ে কোনো রকমের চিন্তার থাকার কথাই নয়। বিকজ মোহনবাগান যেই টাকাটা ডিউ আছে খুবই কম টাকা, এবং মোহনবাগানের জন্য সেটা একেবারে খুচরো পয়সার মতন টাকা, টু বি ভেরি অনেস্ট। এবং সেই কারণেই সেই ট্রান্সফার ব্যান উঠে যাবে, তার প্রক্রিয়াও স্টার্ট হয়ে গেছে। সময় লাগবে, খুব বেশি সময় নয়, তবে ট্রান্সফার উইন্ডোর আগে ধারণা যে এই ট্রান্সফার ব্যান উঠে যাবে বা ন্যাশনাল ব্যান উঠে যাবে। তো এরকমটা নয় যে মোহনবাগান এই মুহূর্তে কারোর কোনো প্লেয়ারের নাম বার করছে না বা বেরিয়ে আসছে না বিকজ ন্যাশনাল ব্যান তারা খেয়ে আছে, না, সেটা নয়। দে আর অলসো ভেরি কনফিডেন্ট যে তারা প্লেয়ার সাইন করতে পারবে। কনফিডেন্ট কেন, মানে দে নো দে উইল সাইন প্লেয়ার্স, ব্যাপারটা হচ্ছে এটাই। এবার মেহতাব সিং ইজ দেয়ার প্রাইম টার্গেট, এটা আমরা সকলেই জানি। তো সেই ডিলটা যতক্ষণ না ক্লোজ হচ্ছে ততক্ষণ কিন্তু অন্য প্লেয়ারদের নিয়ে ততটাও ভাবার মোহনবাগানের সময় আসেনি, বিকজ মেহতাব সিং ইজ গোয়িং টু বি আ ক্রুশিয়াল পিস ইন দিস পাজল। এছাড়াও অভিষেক সিংয়ের সম্পর্কেও আমরা বহুবার শুনেছি যে মোহনবাগান ইন্টারেস্টেড আছে প্লেয়ারটার জন্য, তবে 2 কোটি টাকার মতন ট্রান্সফার ফি শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি চাইছে, এবং এই ট্রান্সফার ফি দিয়ে একটা ব্যাকআপ রাইট ব্যাক মোহনবাগান নেবে কিনা এটা এখনো বলার সময় আসেনি। তো মেহতাব সিংয়ের সাইনিংটা ফার্স্ট অফ অল যদি হয়ে যায়, বিকজ মেহতাব সিংয়ের ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু একটা ট্রান্সফার ফি ইনভলভ থাকবে, এবং সেই ট্রান্সফার ফি বাড়তেও পারে গিভেন ইস্ট বেঙ্গলস ইনভলভমেন্ট ইন দিস ডিল, বিকজ ইস্ট বেঙ্গলও মেহতাব সিংকে সাইন করতে চাইছে। এবার মেহতাব সিংয়ের একবার যদি সাইনিং মোহনবাগান করে ফেলতে পারে, তাহলে পরবর্তীকালে তারা এরপরে বিদেশি দেখছে। বিদেশির ক্ষেত্রেও রবিনো সম্পর্কে আমরা সকলেই জানি, তবে রবিনো বাদেও আরও একটা বিদেশির প্রোফাইলের দিকে মোহনবাগানের নজর আছে, যেটা বেশ ভালো মানের এবং ভালো প্রোফাইলের। তো মোহনবাগান নিয়ে যেটা মার্কাস মেরগুলাও কালকে বোধহয় টুইট করে জানিয়েছেন যে 1-2 দিনের মধ্যে কিন্তু একটা খবর আসতে চলেছে। এবার সেই খবরের অপেক্ষায় কিন্তু আমরা সকলেই আছি, এবং একবার সেই খবর এলে সেটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। তবে মোহনবাগানের কিছু বড় খবর আসতে চলেছে আগামী 2 দিনের মধ্যে, এইটুকুনটা কিন্তু মার্কাস মেরগুলাও জানিয়েছেন। তো সমর্থকরাও অপেক্ষায় বসে আছেন যে কতক্ষণে এই খবর তারা পাবেন এবং কিরকম খবর এটা আসবে। আমি জানি a lot of people are very curious about it, আমি জানি সেটা, বাট আসছে খবর, খুব শীঘ্রই আসছে মোহনবাগান নিয়ে। তো সেটার জন্য একটু অপেক্ষা তোমাদের করতে হবে। তবে মোহনবাগান ট্রান্সফার মার্কেটে ভীষণ রকমভাবে কিন্তু অ্যাক্টিভ। যদি আমরা এবার কথা বলি ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তাহলে ইস্ট বেঙ্গল তো লালরিন্ডিকা সাইনিং তো কমপ্লিট করেই নিয়েছে, আমরা সকলেই জানি। আগের দিন ইন্টারকাশির তরফ থেকেও কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে এডমান্ড লালরিন্ডিকা কিন্তু ইস্ট বেঙ্গলের পথেই যাচ্ছেন। ট্রান্সফার ফিটা 1.4 crores নয়, অনেকটাই কম শোনা যাচ্ছে। তো যদি সেটা হয়ে থাকে দেন আই থিঙ্ক ইটস আ ভেরি ভেরি গুড ডিল ফর ইস্ট বেঙ্গল। কিন্তু যেখানে ইস্টবেঙ্গল এখন সব থেকে বড় প্রবলেমে ভুগবে সেটা হচ্ছে যে এডমান্ডকে খেলাবে কোথায়। এডমান্ড একজন স্ট্রাইকার, এবং হয়তো শুরুর দিকেও সেন্টার মিড খেলতো, সেখান থেকে ধীরে ধীরে উঠে এখনও স্ট্রাইকার হয়েছে, কিন্তু স্ট্রাইকার খেলার মতন সুযোগও ইস্টবেঙ্গলে পাবে না। ডেভিড পর্যন্ত পায়নি, তো এডমান্ড কি পাবেন? এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এডমান্ডকে কি উইংয়ে ইউজ করা হবে? হতে পারে, বিকজ এডমান্ডের মধ্যে উইংয়ে খেলার এবিলিটি আছে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের জন্য দিস ইজ আ ভেরি গুড সিচুয়েশন, আমি বলতে পারি, যে তাদের একটা মাথা ব্যথা তৈরি হয়েছে যে আমি কোন ভারতীয় প্লেয়ারকে ছেড়ে কোন ভারতীয় প্লেয়ারকে খেলাবো। এটা একটা সিনারিও যেটা ইস্ট বেঙ্গলে এতদিন ধরে দেখা যাচ্ছিল না,
একটা সেট প্লেয়ারদের নিয়ে তাদের খেলতে হচ্ছিল, তাদের খারাপ পারফরমেন্স থাকলেও তাদেরকেই সুযোগ ইস্টবেঙ্গলকে দিতে হচ্ছিল। কিন্তু দে হ্যাভ নাও ইনক্রিজড দেয়ার অপশনস অ্যান্ড ইউটিলিটি ফুটবলার যে এডমান্ড এবং বিপিনের সাইনিংটাও শুনছি হয়ে গেছে। তো বিপিন এডমান দুদিকে উইংয়েও খেলতে পারবে, এডমান্ড চাইলে স্ট্রাইকারও খেলতে পারবে, সেকেন্ড স্ট্রাইকারও খেলতে পারে। তো অবভিয়াসলি একটা ভার্সেটালিটি আসবে ইস্টবেঙ্গল দলটার মধ্যে। কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে তাহলে ইস্টবেঙ্গল এবার ডেভিডকে নিয়ে কী করবে? ডেভিড এবং এডমান্ড একসাথে দুটো প্রতিভাবান ফুটবলার, তারা কতটা সুযোগ পাবে ইস্টবেঙ্গলে একসাথে খেলার? একসাথে ছেড়ে দাও, একা ইন্ডিভিজুয়ালি খেলারও কতটা তারা সুযোগ পাবে, এটা কিন্তু প্রশ্ন থাকছে। এডমান্ড কিন্তু ইন্টারকাশিতে ভালো গেম টাইম পাচ্ছিল, সে একই গেম টাইম কি ইস্টবেঙ্গল তাকে দিতে পারবে? তারা ডেভিডকে প্রমিস করে সে গেম টাইম দিতে পারেনি। ডেভিড, আমি কোথাও একটা গিয়ে মনে করি ডেভিডের না খুব কপালটা খারাপ, বিকজ ডেভিডকে যখনই সুযোগ দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলে, ডেভিড সেটা সদ্ব্যবহার করে একটা রিটার্ন দিয়েছে। কিন্তু ডেভিডকে মোস্টলি আমরা সুপার সাব রোলেই দেখেছি। স্টার্টিং 11 থেকে ডেভিড যতবার শুরু করেছেন ততটাও ইমপ্রেস করতে পারেননি। তাহলে কি এডমান্ডকে স্টার্টিং প্লেয়ার হিসেবে ইস্টবেঙ্গল দেখছে? সেটা হলে কিন্তু মোটেই মন্দ হবে না। তাহলে আমরা যদি ভালো করে ইস্টবেঙ্গলের অপশনস দেখি মানে উইংয়ের দিকে, তাহলে বিপিন আছে, মহেশ আছে, নন্দকুমার আছে, বিষ্ণু আছে, এডমান্ড এলো, এবং তার উপরে ডেভিডকেও আমরা গত বছরে উইংয়ের দিকে খেলতে দেখেছি। তো উইংয়ের অপশনস ইস্টবেঙ্গল কিন্তু প্রচুর রাখছে, উইচ ইজ কাইন্ড অফ নাইস। সাইড ব্যাকসের অপশনও কিন্তু ইস্টবেঙ্গলকে বাড়াতে হবে। তবে ভারতীয় প্লেয়ারদের মধ্যে মানে আমি খুবই বসে আছি এটা দেখার জন্য যে এই ডেভিড এবং এডমান্ডের সিচুয়েশনটা ইস্টবেঙ্গল কীভাবে হ্যান্ডেল করে। এটা কিন্তু একটা বড় প্রবলেম হতে পারে যদি ঠিকঠাক হ্যান্ডেল না করা যায় ইস্টবেঙ্গল ক্লাবের ড্রেসিং রুমে, এটুকুনটা আমার মনে হয়। তবে দেখা যাক, নিশ্চয়ই ইস্টবেঙ্গল কিছু ভালো রকম প্ল্যানিং করেই কিন্তু প্লেয়ারদের সাইন করেছে, এবং এডমান্ডও নিজে মনে করেছেন যে তিনি এখানে ভালো সুযোগ পাবেন, এবং সেই কারণে তিনি সই করেছেন। তো ওভারঅল ইট হ্যাজ বিন আ গুড স্টার্ট ফর ইস্টবেঙ্গল। অনেক প্লেয়ারদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে, আর একটা নতুন নাম আজকে কিন্তু সকালবেলাতে বেরিয়ে এসছে, এবং সেটা হচ্ছে প্যালেস্টাইনিয়ান ফুটবলার মোহাম্মদ রশিদ। 29 বছরের ডিফেন্সিভ মিডফিল্ডার। শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল তাকে অ্যাপ্রোচ করেছে। এবার আমার কাছে কিন্তু এরকম কোনো খবর আপাতত নেই, বা আমার সত্যি এই ব্যাপারে খুব একটা বেশি আইডিয়া নেই যে আদেও এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল অ্যাপ্রোচ করেছে কিনা, বাট কয়েকটা বেশ রিনাউন্ড জায়গা থেকেই কিন্তু খবরটা আসছে। তো আরেকটুখানি সময় হয়তো দিতে হবে এটাকে কনফার্ম করার জন্যে যে অ্যাকচুয়ালি এই প্লেয়ারটির ওপর ইস্টবেঙ্গলের নজর আছে কিনা, বা তারা অ্যাকচুয়ালি কোনো কথাবার্তা বলছে কিনা এই প্লেয়ারটির সম্পর্কে। তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। তবে মোহাম্মদ রাশিদের যদি প্রোফাইলটা হয়, তাহলে একটা জিনিস কিন্তু আমরা দেখতে পারছি ইস্টবেঙ্গলের এইবারের দল নির্বাচনে, যে এরা কিন্তু একটু অন্যরকম, অন্য হাটকে টাইপের প্লেয়ারদের নিয়ে আসছে। ওই স্প্যানিশ প্লেয়ার, অস্ট্রেলিয়ান প্লেয়ার, এরকম টাইপের প্লেয়ারের দিকে কিন্তু খুব একটা ইস্টবেঙ্গল ঝুঁকছে না, অনেকটা বেশি তারা ফোকাস করছে এই ইরাকের প্লেয়ারদের দিকে, তারপরে প্যালেস্টাইনের প্লেয়ারের দিকে। এরকম টাইপের প্রোফাইল তারা কিন্তু দেখছে, উইচ ইজ কাইন্ড অফ ডিফারেন্ট অ্যান্ড নাইস টু বি ভেরি অনেস্ট। তবে আবারও বললাম যেটা, যে একটুখানি সময় দিতে হবে এই খবরগুলো কনফার্ম করার জন্য। আজকে বেরিয়েছে বলে আজকেই যে খবর ঠিক, এটা এই মুহূর্তে বলাটা উচিত নয়। আমি তাদের সোর্সেসগুলোকেও কোনো কোয়েশ্চেন করছি না। মেবি দে অ্যাকচুয়ালি হ্যাভ ক্রেডিবল রিপোর্ট দ্যাট ইস্ট বেঙ্গল ইজ অ্যাকচুয়ালি লুকিং ফর দিস প্লেয়ার্স। তো সেটা হতে পারে, এবং প্লেয়ারের প্রোফাইল কিন্তু যথেষ্ট ভালো, অনেকটা আহমেদ জাহুর মতন প্লেয়ার তিনি। তো ইস্টবেঙ্গলে এলে ডেফিনেটলি ইস্টবেঙ্গলের শক্তি বাড়বে বলে আমি মনে করি। তবে এরা এমন টাইপের প্লেয়ার যাদের খেলা না দেখে বা তারা না এলে অত তাড়াতাড়ি জাজ করা যাবে না যে ভালো না খারাপ। এটা সমস্ত বিদেশিদের জন্যই ঠিক কথা। তবে কিছু বিদেশি অবভিয়াসলি এক্সপেকটেশনসই নিয়ে আসেন ভালো খেলার, আর কিছু বিদেশির ওপর সেই এক্সপেকটেশনটা থাকে না, সেই এক্সপেকটেশন তারা তৈরি করে, যেরকম আলাউদ্দিনের মতন প্লেয়ার্স। তো আলাউদ্দিনের এইবারে এত ভালো পারফর্ম করাটা কিন্তু বাকি আইএসএল ক্লাবগুলোকে হিলিয়ে দিয়েছে। তারাও কিন্তু এবার ওই মার্কেটটা একটু এক্সপ্লয়েট করতে চাইছে। তো দেখতে হবে যে তারা এলে আলাউদ্দিনের মতনই ইম্প্যাক্ট ফেলতে পারে কিনা। তবে ইস্ট বেঙ্গল ইজ ভেরি মাচ অ্যাক্টিভ। ট্রান্সফার উইন্ডো এখনো স্টার্ট হয়নি ঠিক কথাই, বাট দে আর অ্যাক্টিভলি সার্চিং ফর ফরেনার্স, ইন্ডিয়ান প্লেয়ার্স, এবং দলটাকে আরও শক্তিশালী তৈরি করার ক্ষেত্রে ইস্টবেঙ্গল কোনো রকমের কসর কিন্তু ছাড়ছে না। তো দেখা যাক যে আলটিমেটলি ইস্টবেঙ্গলের ফরেনার্সরা কীরকম হয়। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় যে ইস্টবেঙ্গলে কীরকম টাইপের প্রোফাইলের প্লেয়ার আসা উচিত। চলে আসবো আজকের শেষ খবরে, এবং সেটা হচ্ছে ভারতের জাতীয় দলের সম্পর্কে। এবার ম্যানুয়েল মার্কোয়েজ শোনা যাচ্ছে যে আর ইন্ডিয়ার ন্যাশনাল কোচ থাকবেন না। এবার আমার প্রশ্ন হচ্ছে কল্যাণ চৌবের কাছে, তাহলে আপনার কি তখন মনে হয় না যে তাহলে অ্যান্টোনি লোপেজ হাওয়াসের জন্য যাওয়াটা বেটার চয়েস হতো? বিকজ আপনি যে কোচকে চুজ করেছেন সেই কোচ তো পদত্যাগ করতে চলেছেন বলে যা খবর আছে। বিকজ যা আপডেট এই মুহূর্তে,
এবং এটা আজকেও বেশ কয়েকটা সংবাদ মাধ্যমে বেরিয়েছে এবং লাস্ট এক সপ্তাহ ধরে কিন্তু এটা নিয়ে ভালো রকম আলোচনা হচ্ছে। স্পেশালি গোয়ার সুপার কাপ জেতার পর থেকে শোনা যাচ্ছে যে ম্যানেলো মার্কোয়েজ কিন্তু মনে করছেন যে গোয়াতে থাকাটা তার জন্য বেটার ডিসিশন হবে রাদার দ্যান বিইং দ্য কোচ অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম। তিনি বুঝে গেছেন ফেডারেশনের কি অবস্থা, তিনি বুঝে গেছেন যে এই ফেডারেশনের ওপর ভরসা করে লাভ নেই এবং তার উপরে সুপ্রিম কোর্ট তো পুরো সব কিছুর ওপর হল্ট বসিয়ে দিয়েছে। তো সেই কারণে এর পরে ফেডারেশন নিয়ে কি হবে কেউ জানে না, ফেডারেশনের ভবিষ্যৎ কি সেটাও কেউ জানে না। তো এত আনসার্টেনটির মধ্যে ম্যানেলো মার্কোয়েজ মাইট বি থিঙ্কিং অফ নট কন্টিনিউইং উইথ দি ন্যাশনাল টিম এবং সেখানে গোয়া অপরচুনিটি দিচ্ছে এশিয়ার মঞ্চে ফুটবল খেলার। সেটা কিন্তু একটা লোভনীয় প্রস্তাব ম্যানেলো মার্কোয়েজের জন্য এবং সেই কারণেই শোনা যাচ্ছে যে হংকংয়ের ম্যাচের পরে তিনি কিন্তু পদত্যাগ করতে পারেন এবং তিনি হয়তো আর কন্টিনিউ করবেন না ভারতের জাতীয় দলের কোচ হিসেবে। তো দেখা যাক, এটা হয়তো গোয়ার সাইড থেকেও একটা পুশ আসতে পারে যে দেখো ভাই, তুমি এই দলটাকে তৈরি করেছো, তুমি এই দলটাকে এশিয়ায় নিয়ে যাচ্ছ, আমরা চাই তুমি রিপ্রেজেন্ট করো এই দলটাকে। তো প্রশ্ন আবার সেটা দাঁড়াচ্ছে যে তাহলে গোয়া কি প্রথম দিকে ভরসা করেননি ম্যানেলো মার্কোয়েজের ওপর? তারাই বা কীভাবে সম্মতি দিলেন? তাদের বক্তব্য ছিল যে ভারতের জাতীয় দলের হাই ইন্টারেস্টের জন্যে বা ওয়েল উইশিংয়ের জন্যে আমরা ম্যানেলো মার্কোয়েজকে ছাড়তে রাজি হয়ে গেছি। তাহলে হঠাৎ করে এখন পিছু পাতারা কেন হচ্ছে? ব্যাপারটা পুরোটা ম্যানেলোর ওপর দেওয়া হচ্ছে ঠিক কথাই, তবে গোয়ারও যে এর মধ্যে কোনো হাত নেই এটা বলাটা ভুল। তো দেখা যাক যে আলটিমেটলি ভারতের জাতীয় দলের কোচ কে হন। এবং সত্যি বলতে ম্যানেলো মার্কোয়েজকে সই করাটা বড্ড ইজি ছিল ফেডারেশনের জন্য, গোয়া এবং এরা একসাথে মিলে সব রকমের ডিল করছিল। তো এখন যদি আবার নতুন করে কোচ দেখতে হয় তাহলে কিন্তু ফেডারেশন আবার প্রবলেমে পড়বে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আদেও ফেডারেশন যদি ম্যানেলো মার্কোয়েজ দল ছাড়েন তাহলে ম্যানেলো মার্কোয়েজের পরিবর্তে ফেডারেশন কাকে কোচ অ্যাপয়েন্ট করবে এবং আদেও তারা করতে পারবে কিনা, এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন থেকে যাচ্ছে। তো যাই হোক, আপাতত আমি আজকের এই ভিডিও এখানে শেষ করছি। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামত জানাতে একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।